আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন হৃদয়। আমি রাগ করে বাপের বাড়ি চলে এসেছি। আসার আগে একটি চিঠিও লিখে এসেছি, যেন ওই হনুমানটা আমাকে নিতে না আসে আর আমাকে যেন ফোনও না করে। আমি ওর সংসারে আর ফিরবো না, এইসব হাবিজাবি লিখে আসছি। আর কিছু শান্তিদায়ক কাজও করে আসছি। ফ্রিজের সব খাবার ফেলে দিয়ে এসেছি, যেন সে আজ রাতে না খেয়ে থাকে। কাল থেকে সে হোটেলে খাবে, তারপর ওর পেট খারাপ হবে। তাই ঔষধের বক্সটা লুকিয়ে রেখে এসেছি। ওর সব শার্ট প্যান্ট লুঙ্গি সহ সব জামা কাপড় পানিতে ডুবিয়ে রেখেছি, যেন ওই সব ধুয়ে শুকিয়ে আয়রন করতে আর কষ্ট হয়। আর রাতে ঘুমানোর জন্য যেন লুঙ্গি না পায়। বলে কিনা বউ ছাড়াই সে দিব্যি চলতে পারবে। চল এখন একা একা, আমি তো চলে আসছি। এখানে আসার পর একা এসেছি বলে আম্মু এক ঝাড়খানিক প্রশ্ন করলো, যেন আমি কি না কি অপরাধ করেছি। এমন মা পৃথিবীতে এক পিসি আছে, যে নিজের মেয়ের থেকে জামাইকে বেশি বিশ্বাস করে। অসহ্য। সারাটা দিন এইসব সাত পাঁচ ভেবে শেষ করলাম। সন্ধ্যা হতেই বেশ খুশি লাগতেছে, কারণ এখন রোদ্দুর বাসায় ফিরবে। আর বাসায় ফিরে দেখবে ওর বউ পালিয়ে গেছে। কি মজা। পালানো শব্দটা খুব একটা ভালো না, তাই পালানোটা বাদ। আসলে তো আমি রাগ করে এসেছি, এটাকে কি পালানো বলে? বাসায় ফিরে হতভাগাটা লুঙ্গিটাও পাবে না। লুঙ্গি পানিতে চুবিয়ে এসেছি। মাদ্রাসায় যে পাজামা পরে যেত সারাদিন, হয় সেই পাজামা পরে থাকতে হবে, নয় বস্ত্রহীন। কি মজা। এইসব ভেবে বেশ শান্তি লাগছে। বউ ছাড়া নাকি ওর দিব্যি চলবে। চল এখন লুঙ্গি ছাড়া। রাত ৮টা বাজে। সে বাসায় কোনো খাবার পাবে না, এমনকি বিস্কুটের কৌটোটাও লুকিয়ে রেখে আসছি। কি মজা। বলে কিনা বউ ছাড়াই তার দিব্যি চলবে। এখন শুধু বউ নয়, খাদ্যদ্রব্য ছাড়াও চল। ৯টা বাজে। বউ ছাড়া নাকি ওর দিব্যি চলবে। চল এখন লুঙ্গি, খাবার, ঔষধ সবকিছু ছাড়া। আমি ছাড়া রাতে ওকে সূরা মূল তেলাওয়াত করার কথা মনে করিয়ে কে দিবে? নিজে নিজেই পড়ে নিক এখন থেকে। রাত 10টা বাজে। এতক্ষণে খালি পেটে ওর পেটে অ্যাসিডিটি শুরু হয়ে গেছে। সারা রাত পেটে অ্যাসিডিটি নিয়ে সে নিশ্চয়ই ঘুমাতে পারবে না। কি মজা। বলে কিনা বউ ছাড়া ওর দিব্যি চলবে। এখন পেটে অ্যাসিডিটি নিয়ে দারুণ করে চল হতভাগা। ফজরের সালাত বাছাই করার জন্য ওকে আর কেউ বকা দিবে না। আমি ছাড়াও আরামে থাকবে। রাত 11টা বাজে, কিন্তু ঘুম আসছে না। হঠাৎ মনে হলো ওর ঘুম না হলে ওর ভীষণ মাথা ব্যথা করে। ওর না মাইগ্রেন আছে। মাথা ব্যথায় সে খুব কষ্ট পায়। ওষুধগুলোও লুকিয়ে রেখেছি। এটা করা বুদ্ধি ঠিক হয়নি। ফোন করে না হয় বলি। ওষুধের বক্স ফ্রিজের পেছনে লুকিয়ে রেখেছি। না থাক, বলবো না। বউ ছাড়া যদি ওর চলে তাহলে ঔষধের ব্যবস্থাটাও করে নিক। সে তো একটিবারও আমাকে ফোন করেনি, তাহলে আমি কেন ফোন করতে যাব? ওর ছাড়াও আমার দিব্যি চলবে। রাত 12টা বাজে। মোর আর ঘুম কেন আসছে না? এই 1 বছর ওই হনুমানটার সাথে থেকে দেখেছি আমারও বদ অভ্যাস হয়ে গেছে। একলা আর ঘুম আসে না। ধেত্তেরি, সারা রাত কি জেগেই কাটাবো নাকি? একটা রাত না হয় জেগেই পার করলাম, কিন্তু রোজ যদি ঘুম না আসে তাহলে কি করব? ওকে তো চিঠি লিখেছি যে আর কখনো ফিরে যাব না, আর ওকেও নিতে আসতে বারণ করেছি। সত্যি যদি নিতে না আসে তাহলে আমার কি হবে? মান সম্মান বিসর্জন দিয়ে হ্যাঙ্গার মতো তো আর বেঁচে যেতে পারি না। কি করতে যে রাগ করে এলামই না হয়, কিন্তু চিঠিটা না লিখলেও পারতাম। অন্য কথা বললে তো উনি এ কান দিয়ে শোনেন আর ওই কান দিয়ে বের করে দেন। আসলে সে আমাকে ভালোই বাসে না। 1 বছর 2 মাস হলো বিয়ে হয়েছে আমাদের, আর ওই ভালোবাসাহীন মানুষটার সাথে থেকে কি করে যেন আমি ভালোবেসে ফেলেছি, আর সে আমাকে একটুও ভালোবাসেনি। এসব ভেবে নিজের জন্য দুঃখ পেয়ে কান্না আসছে। সব দোষ আম্মুর। আম্মুর পছন্দই আমার বিয়ে হয়েছে। আমি ওই হনুমানটাকে বিয়ে করব না বলে বিয়ের দিন খুব কেঁদে দিয়েছিলাম। এইসব ভেবে আম্মুর ওপর খুব রাগ হচ্ছে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন হৃদয় থেকে পাওয়া। এখন আম্মুকে ডেকে এর হেস্তনেস্ত করে ছাড়বো, কিন্তু এত রাতে ঘুম থেকে ডাকা বোধহয় ঠিক হবে না। সকাল হোক, এর হেস্তনেস্ত করে আমি ছাড়বো। রাত 1টা বাজে। হনুমানটা ঘুমিয়ে গেছে কিনা কে জানে। ওর মনে হয় খিদে পেয়েছে। না খেয়ে এতক্ষণে ওর পেটে অ্যাসিডিটি শুরু হয়েছে মনে হয়। অ্যাসিডিটি নিয়ে মনে হয় ওর ঘুম আসছে না। এতক্ষণে ওর মাইগ্রেন শুরু হয়েছে। একবার ফোন করব। না থাক, ওর তো বউ ছাড়াই দিব্যি চলবে। সে তো পারত একটিবার আমাকে ফোন করতে, কিন্তু করেনি। মানুষ কত খারাপ হলে নিজের বউয়ের খোঁজ নেয় না। এইসব স্বামীদের পুলিশে দেওয়া উচিত। রাত 2টা 3টা 4টা 5টা শেষ হয়ে এখন 6টা বাজে।
সারা রাত একটি মিনিটও ঘুম হয়নি। ওকে শিক্ষা দিতে গিয়ে আমি নিজেই শিক্ষিত হয়ে গেছি। এখন তো দেখছি ওর বউ ছাড়া দিব্যি চলবে, কিন্তু আমার বর ছাড়া চলবে না। এসব ভেবেই কান্না পাচ্ছে। 7টা বাজে, হনুমানটাকে না ডাকলে তো ঘুম ভাঙে না। তাহলে মাদ্রাসায় যাবে কি করে? একবার ফোন করে ডেকে দেই। না থাক, ওর তো বউ ছাড়াই দিব্যি চলবে, তাই মাদ্রাসাটাও চালিয়ে নিক। সকাল 8টা বাজে। সে ঘুম থেকে উঠল নাকি সারা রাত মাইগ্রেন নিয়ে বসেছিল কে জানে। মাদ্রাসায় লেটে পৌঁছালে মাদ্রাসার মুহতামিমের কথা শুনতে হবে। একবার না হয় ফোন করে বলি, না থাক, বউ ছাড়া তোর দিব্যি চলবে। এখন বউ ছাড়া হুজুরের ঝাড়ি খেয়ে থাকুক। খালি পেটে ঝাড়ি খেয়ে পেট ভরুক মহাপুরুষের। একটিবার আমাকে ফোন করলে কি হয়? আজব মানুষ একটা। সব দোষ আম্মুর। এমন কেয়ারলেস ছেলেকে আমার গলায় ঝুলিয়ে দিয়েছে। এখনই আম্মুর সঙ্গে বোঝাপড়া করব। আম্মুর রুমে গিয়ে বললাম, তুমি পৃথিবীতে আর কোনো ছেলে খুঁজে পাওনি আমার গলায় ঝুলে দেওয়ার জন্য? নীলার আম্মু, কেন, কি হয়েছে? নীলার আগে অগ্নি মূর্তি ধারণ করে বলল, এমন ছেলের সঙ্গে আমার বিয়ে দিয়েছো যে আমাকে ভালোই বাসে না। নীলার আম্মু, ও মা, তাই নাকি? কিন্তু রোদ্দুর তো বলল তুই নাকি ওকে ভালোবাসিস না। নীলা, ওই হনুমানটা তাই বলেছে। তো এতই যখন ভালোবাসা, তাহলে কাল থেকে একটিবারও আমাকে ফোন করেনি কেন? আমার খোঁজ নেয়নি কেন? নীলার আম্মু, সে তো বলল তুই নাকি বারণ করেছিস। নীলা, সে তোমাকে ফোন করেছিল? নীলার আম্মু, হ্যাঁ, গতকাল রাতে ফোন করেছিল। নীলা, কই, আমাকে তো বলনি। নীলার আম্মু, তুই তো বললি তোর আব্বুর জন্য তোর মন কেমন করছিল, তাই এসেছিস। ঝগড়া করে এসেছিস, সেটা তো বলিসনি। নীলা, এটা বলার কি আছে? ওই হনুমানের অত্যাচারেই তো আসতে বাধ্য হয়েছি। নীলার আম্মু, সেজন্যই ভেবেছি তোকে আর ওখানে ফিরে যেতে হবে না। নীলা, কেন? নীলার আম্মু, ভাবছি তোকে ডিভোর্স করিয়ে অন্য কোথাও বিয়ে দেব। নীলা, এই এই আম্মু, তুমি আমার সংসার ভাঙার ষড়যন্ত্র করছো নাকি? নীলার আম্মু, তুই তো বললি রোদ্দুর তোকে অত্যাচার করে, তাই ডিভোর্স করিয়ে রোদ্দুরকেও একটা ভালো মেয়ে দেখে বিয়ে দেব। নীলা, কি বললে? আমি ভালো মেয়ে নই? আমার স্বামীকে আবার বিয়ে দিবে? তুমি আসলে আমার নিজের মা তো? আমার ডাউট হচ্ছে। নীলার আম্মু, তুই তো তোর স্বামীকে ভালোবাসিস না। নীলা, কে বলল তোমাকে? নীলার আম্মু, তোর ভাবভঙ্গি তো বলছে। নীলা, তাই বলে তুমি আমার সংসার ভাঙার ষড়যন্ত্র করবে? তুমি নিশ্চয়ই আমার নিজের মা নও। বলো, আমার মাকে কোথায় গুম করে আমার বাবাকে বিয়ে করেছ? নীলার আম্মু, সত্য কথা বলবি না নীলা? নীলা, আমার সংসার ভাঙা ষড়যন্ত্র করে আমার স্বামীকে বিয়ে দিতে চাইছো? এটা কোনো নিজের মা করতে পারবে? নীলার আম্মু, তোর মাথার তার ঢিলা হয়ে গেছে। নীলা, কে বলল? নীলার আম্মু, ছোটবেলা থেকে আমাকে জ্বালিয়ে ছাই কয়লা এইসব করেছিস, এখন আবার ওই সহজ সরল ছেলেটার পিছনে লেগেছিস। তুই বড় হবি না কখনো? নীলা, আমি কি খারাপ আর ওই হনুমানটা সরল? সে যদি সরল হয় তাহলে গোটা পৃথিবীতে জটিল কে? নীলার আম্মু, ছেলেটা তোর জন্য না খেয়ে অসুস্থ হয়ে গেছে, আর ওই শরীরে মাদ্রাসাও গেছে, তো কি বলবো আমি? নীলা, এতক্ষণ পরে এসব বলছো? তুমি আসলে আমার মা নও। নীলার আম্মু, আবার বাজে কথা বলছিস। নীলাও রাগ দেখিয়ে নিজের রুমে চলে গেল। রুমে এসে ব্যাগ গোছানো শুরু করলো। তারপর নীলা বেরিয়ে যেতে দেখে নীলার আম্মু বলল, কোথায় যাচ্ছিস? নীলা, স্বামীর বাড়ি যাচ্ছি। নীলার আম্মু, তোর গলায় না আমি ওই হনুমান ঝুলিয়েছি, তাই যেতে হবে না। নীলা, তুমি থাকো, আমার কাজ আছে, যেতে হবে। নীলার আম্মু, কি কাজ আছে? নীলা, ইয়ে মানে ফুলের টবে পানি দিতে হবে। নীলার আম্মু, এই কাজ করতে যাচ্ছিস তুই? নীলা, হ্যাঁ, আমি এখানে থাকি আর তুমি আমার স্বামীকে বিয়ে দিয়ে দাও, আর আমি গিয়ে দাওয়াত খাই। নীলার কথা শুনে নীলার আম্মু হাসতে ফেটে পড়ে। নীলা বাসায় পৌঁছে দেখে রোদ্দুর কাপড়গুলো পানিতে ডুবিয়ে আছে, সাথে নীলার কাপড়গুলোও। হনুমানটা এইভাবে শোধ নিচ্ছে দেখে খুব রাগ হচ্ছে। নীলার কাপড়গুলো শুকিয়ে আয়রন করে রান্না করলো। ঘরটাকে এক রাতে মেজবাড়ি বানিয়ে রেখেছে। সবকিছু গোছগাছ করলো নীলা। রাত 8টা বাজে, তবুও রুদ্র বাসায় ফেরার খবর নেই।
নীলা বাপের বাড়ি গেছে দেখে এই সুযোগে আবার কোনো বান্ধবীর বাসায় যায়নি তো? না না, রুদ্র এমন করবে না। মুখে যাই বলুক না কেন, সে আমাকেই ভালোবাসে। কিন্তু পুরুষ মানুষকে বিশ্বাস করতে নেই। রুমের লাইট অফ করে বিছানায় শুয়ে থেকে এসব ভাবছে নীলা। হঠাৎ রুমের দরজায় আওয়াজ পেল নীলা। তখন বুঝে গেল রৌদ্র এসেছে। নীলা ঘুমের ভান করে ঘাপটি মেরে শুয়ে থাকলো। রৌদ্র রুমে এসে লাইট অন করে চিৎকার করে উঠল। নীলাও অপ্রস্তুত ভাবে লাফ দিয়ে উঠে চিৎকার করতে লাগলো। ভাবলাম রুমে হয়তো সাপ পোকামাকড় কিছু দেখে সে চিৎকার করছে। রৌদ্র চিৎকার থামিয়ে বলল, আপনি কে? নীলা ওর কথায় অবাক হয়ে গেল। রৌদ্র নীলাকে চিনতে পারছে না। একদিনের মধ্যে কি এমন ঘটলো যে রৌদ্র নীলাকে চিনতে পারছে না? মাইগ্রেনে কি তবে ওর মাথা খারাপ হয়ে গেল নাকি? নীলা, রৌদ্র তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার নীলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন হৃদয় থেকে পাওয়া। রৌদ্র বিস্ময়ের দৃষ্টিতে তাকিয়ে বলল, আপনি দেখতে ঠিক আমার বউ এর মতো। নীলা, মানে কি? রৌদ্র, আমার বউ তো বাপের বাড়িতে। তাহলে আপনি কে? নীলা, আমি চলে এসেছি। রৌদ্র, আমার বউ তো চিরদিনের জন্য বাপের বাড়ি চলে গেছে। বিশ্বাস না হলে এই চিঠি পড়ে দেখুন। নীলা, রৌদ্র, আমি ফিরে এসেছি। আমি নীলা। রৌদ্র, বুঝেছি আপনি ভূত পেতনি ডাইনি টাইপের কিছু হবেন। নীলা, আজব তো, আমাকে পেতনির মতো দেখতে লাগছে। রোদ্দুর, আসল রূপ তো দেখাচ্ছেন না, আমার বউয়ের রূপ ধারণ করে আছেন। নীলা রোদ্দুর কথা শুনে মহাবিপদে পড়ে গেল। হনুমানটাকে বুঝাতে পারলাম না যে আমি তার বউ নীলা। আমি খাট থেকে নেমে বললাম, রোদ্দুর, আমাকে ছুঁয়ে দেখো, আমি নীলা। নীলার কথা শুনে রোদ্দুর চিৎকার দিয়ে বলল, এই খবরদার আমার কাছে আসবেন না। আমি ভূত দেখে খুব ভয় পাই। আর বউ ছাড়া পৃথিবীর সব নারীকে আমি ভয় পাই। এবার নীলা কি করবে বুঝতে না পেরে রোদ্দুরকে জোর করে জড়িয়ে ধরল। ও মা, হনুমানটা চুপ করে আছে। নীলা মনে মনে ভাবলো, ভয়তে জ্ঞান হারায়নি তো আবার। নীলা, এখন বলো আমি কে? রোদ্দুর, আমার বউ। নীলা, কি করে বুঝলে? রোদ্দুর, তোমার শরীরের ঘ্রাণ বলল তুমি আমার বউ। নীলা, এত দেরি করে বাসায় ফিরলে কেন? রোদ্দুর, কাজ ছিল। তারপর রোদ্দুর বাথরুমে ফিরে শুতে গেল। হঠাৎ ফোন বেজে উঠল। নীলা ফোনের কাছে এসে দেখে নীলার আম্মু ফোন দিয়েছে। নীলা ফোন রিসিভ করে হ্যালো বলার আগেই নীলার আম্মু বলল, শোনো বাবা, তুমি তো জানোই আমার মেয়েটা একটু আহ্লাদি, তাই একটু মানিয়ে নিও। তুমি তো ওকে নিতে এসে একটু দেরিও করলে না, তাই কিছু বলতেও পারিনি বলে ফোন করলাম। মেয়েটা সারা রাত 1 মিনিটও ঘুমায়নি। ওকে খাইয়ে তাড়াতাড়ি ঘুমাতে বলল। কি হলো বাবা, তুমি চুপ করে আছো কেন? তারপর নীলা লাইনটা কেটে দিল। নীলার আম্মুকে বুঝতেই দিল না যে নীলা ফোনটি ধরেছিল। নীলা মনে মনে বলছে, হনুমানটা মাদ্রাসা শেষ করে আমাকে নিতে গিয়েছিল, আর আমি এখানে চলে এসেছি শুনে সে দেরি না করে বাসায় চলে এসেছে। তাহলে মনে হয় সে আমাকে ভালোবাসে, কিন্তু ভাব দেখায় যেন আমাকে পাত্তাই দেয় না। এই জন্যই তো আমি ওকে বুঝতে দেই না যে আমিও ওকে কত ভালোবাসি। তাহলে এতক্ষণ সে আমার সঙ্গে ভূতের নাটক করেছিল। ভালোই তো অভিনয়ে এক্সপার্ট দেখছি, আমাকে ওইভাবে ভয় দেখালো। রাগে নীলার হাত পা কাঁপা শুরু করলো। যতই ভাবি একটু ভালো হয়ে যাব, হনুমানটা কিছুতেই আমাকে ভালো হতে দেয় না। রোদ্দুর বাথরুম থেকে বের হতে নীলা বলল, তুমি গেস্ট রুমে গিয়ে ঘুমাও। রোদ্দুর, সে কি, কেন? নীলা, বউ ছাড়াই তো তোমার দিব্যি চলবে, তাই আমার কাছে শুইবা না। রোদ্দুর, আমি গেস্ট নই, এটা আমার বাড়ি, তাই ইচ্ছে হলে তুমি গেস্ট রুমে গিয়ে ঘুমাও। রোদ্দুর কথা শুনে নীলার কান্না চলে এসেছে। একটিবারও বলল না, নীলা, তোমাকে ছাড়া আমার 1 মিনিটও চলে না। নীলাও কিছু না বলে পাশের রুমে গিয়ে শুয়ে পড়ল। কিন্তু রোদ্দুরকে ছাড়া নীলার ঘুম আসছে না। নীলার ভেতরে আমিটাই নীলার সঙ্গে শত্রুতা শুরু করেছে। আমি যেন আর আমিতেই নেই। আমিটা ওই হনুমানের হয়ে গেছে, আর ওই হনুমানটা আমাকে একটু ভালোবাসে না। এসব ভাবতে ভাবতে নীলা কাঁদতে শুরু করে। তারপর কখন ঘুমিয়ে যায় বুঝতে পারে না। সকালে ঘুম ভেঙে দেখে নীলা রোদ্দুর পাশে শুয়ে আছে। নীলা অনেকটা অবাক হয়ে যায়, কিন্তু কিছু বলে না। নীলা বিছানা থেকে নামতে যাবে তখন রোদ্দুর নীলার হাত টেনে ধরে বিছানায় ফেলে দিয়ে নীলার কানের কাছে গিয়ে বলল, বউ ছাড়া আমার দিব্যি চলবে, কিন্তু এই পাগলিকে ছাড়া আমার একটি সেকেন্ডও চলবে না। আর এই কথাটা আমার পাগলিটা একদমই বোঝে না। রোদ্দুর কথা শুনে নীলা এক স্ট্যাচু হয়ে গেছে। নীলা মনে মনে বলতেছে, তাহলে হনুমানটা বোধ হয় আমাকে অনেক ভালোবাসে, কিন্তু ওকে ছাড়াও যে আমার প্রতিটি সেকেন্ড নষ্ট, সেটা আমি কিছুতেই ওকে বলবো না। সমাপ্ত।